সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে। প্রত্যেকটা সরকার তার নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়েই তার কর্মকাণ্ড পরিচালনা করে। সরকার তার নির্বাচন পূর্ব যে ইশতেহার সেগুলো ক্ষমতায় আসার পর সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করে। আমরা আজকে আলোচনা করব বর্তমান বিএনপি সরকার তার যে নির্বাচনী ইশতেহার 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠনের পর সেই ইশতেহারগুলোকে তারা কিভাবে একে একে পালন করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার ডানে আছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী। আরেকজন অতিথি হলেন জনাব জাহিদুল করিম কোচি, তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং আমার দেশ পত্রিকার আবাসিক প্রতিনিধি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় 100 দিন অতিক্রম করেছে এবং তার নির্বাচনী যে প্রতিশ্রুতি সেগুলো পূরণের জন্য সরকার সচেষ্ট আছে। আমি শুরুতেই প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী স্যারের কাছে আসব যে এই যে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ কিভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে পুরো বাংলাদেশের মানুষকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে কনসেপ্ট দিয়েছেন সেটা কিভাবে দেশ, সমাজ এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং বর্তমান সরকার কিভাবে সেটাকে একইভাবে ধারণ করছে সে সম্পর্কে একটু আমাদেরকে জানান। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করার আমারও সুযোগ হয়েছিল। যে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা কী এবং কেন, এটার ইম্প্যাক্ট কী ছিল বাংলাদেশের রাজনীতিতে, আমি একটু করে বলি। তিনি সংবিধান পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের যে গোড়াপত্তন করেন, এটার পিছনে এটা হলো বাঙালি জাতীয়তাবাদ দিয়ে অনেক বিতর্ক ছিল। বিশেষ করে পাহাড়ি উপজাতীয়রা এরা বারবার বলছে আমরা তো বাঙালি নয়, আমাদেরকে কেন বাঙালি বলে বাঙালি হয়ে থাকে। প্রায় 13টিরও বেশি জাতিসত্তার বিভিন্ন জাতিসত্তার লোক আছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন করেন। এটা আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশেষ করে আমাদের বন্ধুরা আমাদেরকে বললো যে একটা সেমিনার করি আমরা, কী জন্যে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পার্থক্যটা আমরা একটু নির্ণয় করি। যে শত শত সাংবাদ ছেলেমেয়েরা আসে, সেদিন সবাই দলে 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 জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করে, বলে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি নই, মানে উই আর ভেরি মাচ হ্যাপি। অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠীকে যে একসাথে করার, সবাইকে এক নামে ডাকা, অর্থাৎ বাঙালি পাহাড়ি যে জাতিসত্তা হোক কিন্তু তার পরিচয় বাংলাদেশি। বাংলাদেশ সংবিধানের আলোকে এটা হাইকোর্টে কেসও হয়েছে। কেসের রায়ও ছিল যে এথনিক্যালি উই আর বেঙ্গলি এক্স্যাক্টলি, ন্যাশনালি উই আর বাংলাদেশি। সুতরাং এটা সর্বজন গ্রহণযোগ্য, এটা নিয়ে আর কোনো বিতর্ক নেই। তাহলে আমার দৃষ্টিতে আমরা মনে করি unlike other countries of the third world, Bangladesh happens to be a nation state, particularly after giving বাংলাদেশি জাতীয়তাবাদ, যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই এক এবং অভিজ্ঞ পৃথিবীর মধ্যে একটা আনপ্যারাল জাতি হিসেবে আমরা ইমার্জ করছি। এবং তারেক রহমান আমাদের বর্তমান তারেক রহমান উনিও এটাকে তো ধারণ করেই। এক ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলছিল যে বিফোর দি ইলেকশন আই ওয়াজ দি লিডার অফ দি লেবার পার্টি, আফটার ইলেকশন হোয়েন আই বিকেম দি প্রাইম মিনিস্টার আই এম দি লিডার অফ দি নেশন অ্যাজ দ্য হোল। ঠিক একই কথাটা আমাদের আজকের প্রধানমন্ত্রী ফার্স্ট পার্লামেন্টে যেদিন স্পিচ দিচ্ছিলেন তিনি বলছেন যে এই পার্লামেন্ট সভা
এটা ইলেকশনের আগে হয়তো একটা বিএনপির, একটা জামাতের বা এনসিপির, কিন্তু আজকে থেকে এই শেয়ার এটা সবার শেয়ার। এবং উনি এই যে রেইনবো নেশনের কথা বলেছেন, রেইনবো নেশনের কথা সেটাও বলেছেন। বাংলাদেশি এটা জাতীয়তাবাদের, বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে সবাইকে একসাথে রাখার। একসাথে এই কথাটাই তিনি বলছেন। তা আমরা নতুন আশার আলো দেখতে পাচ্ছি তার নেতৃত্বে। আমি এই পর্যায়ে চলে আসি জাহিদুল করিম কোচি আপনার কাছে। আপনি চট্টগ্রামে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের অনেক আমরা দেখেছি বিভিন্ন সংবাদকর্মী, মিডিয়াকর্মী এবং সুশীল সমাজের ভূমিকা আছে। এখন এই বিষয়ে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের এই বিষয়ে আপনাদের বক্তব্য এবং আপনার মতামত কি? বর্তমান সরকারের কাছে দাবি কি? চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছু কেন চল হচ্ছে চট্টগ্রাম। যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যেই বক্তব্য উঠে এসেছে যে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন চেম্বারের মাধ্যমে, এমনকি আমাদের মাননীয় মেয়র সাহেবও যেভাবে বলছেন, আমি মনে করি ইমিডিয়েট সরকারের উচিত হবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করে ডিক্লেয়ার করা। সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে সেখানে সেই বাণিজ্যিক রাজধানী প্রতিশ্রুতিতে আছে, জি, তবে আমি মনে করি এই আছেটার কিন্তু এর আগেও কিন্তু দেখেছি বিভিন্ন সরকার এসছে, এগুলাকে বাস্তবে রূপ দেয় না। আমি মনে করি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আপনার কাছে আবার আসি। আপনার যে অভিজ্ঞতা, দীর্ঘ একজন রাজনীতি বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি প্রায় দীর্ঘ 40 বছরের শিক্ষকতা করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, বর্তমান সরকার নতুনভাবে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে। আপনার অতীত অভিজ্ঞতার আলোকে এই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখেন? 77 সালে মানে উই রিসিভড এ কল ফ্রম আরিফ মঈনুদ্দিন, প্রফেসর অফ হিস্ট্রি অফ চিটাগাং ইউনিভার্সিটি। তা আমাকে ডাকলো উনি প্রথমে, ডাকে বলে যে আমরা 19 যদুনাথপুরে যাব 29 জন ছাত্র নিয়ে, নতুন হালকাঠা কর্মসূচি আমরা স্বচক্ষে দেখব। আমরা 29 জন ছাত্রছাত্রী মিলে আমরা একটা একই প্লেনে ফ্রম চিটাগাং টু যশোর গেলাম। অ্যাট দ্যাট টাইম মহিউদ্দিন খান আলমগীর ওয়াজ দি ডিসি অফ যশোর। তো হি রিসিভড আস এবং আমাদের থাকা হওয়ার সব ব্যবস্থা করলাম। পরে আমরা 19 যদুনাথপুর স্বচক্ষে দেখতে গেলাম। ইট ওয়াজ হরিবল এক্সপিরিয়েন্স ফর আস, যে একটা প্রায় মরুভূমির মতো একটা জায়গা হালকাঠার পরে এখানে চতুর্দিকে যে সবুজ, যে অবস্থা সবুজ আমরা দেখলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এমন একটা জায়গা, মরুভূমির মতো একটা জায়গা, খাল কাটার পরে চতুর্দিকে সবুজ। লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি উপকৃত হলেন, আপনাদের জায়গা খাল কাটছে? বলে যে মাছের চাষ করি, ধানের চাষ করি, আমাদের অনেক বেকার লোক এখানে কর্মসংস্থান হচ্ছে, আমাদের ফলন আগের সে 3-4 গুণ বাড়ছে, 2 জায়গায় যেখানে ফলন হয় এখন আমরা 3 গুণ করি। বাংলা এনভায়রনমেন্টাল যে চেঞ্জ, চতুর্দিক থেকে যে পরিবর্তন, এটা এসে আমরা যশোর আসলাম। এক রাত থাকার পরের দিন আমরা উই ফ্লু টু ঢাকা এগেন অ্যান্ড উই ম্যাট উইথ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার সাথে বসে আমরা এরকম এক জায়গায় বসলাম। বসার পর আমরা তো অনেক কথা বলছি। কর্নেল অলি ওয়াজ দেয়ার, প্রফেসর আরিফ মঈনুদ্দিন। হঠাৎ করে আই ডোন্ট নো হোয়াই বলে যে আপনি বলেন, আপনি করে বলতো যে আপনার অভিজ্ঞতা বর্ণনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আচ্ছা, তো ওরা শুনছে পলিটিক্যাল ছাত্র, আমরা দাঁড়িয়ে আমি আমার বক্তব্য প্রাণ খুলে যা আমি বললাম, স্যার এই জিনিস দেখছি। খাল খননের যে এই অভিজ্ঞতা কর্মসূচি, তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ গ্রহণ করছেন, আপনি কি মনে করছেন এটা আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে? অফকোর্স, নট অনলি অর্থনীতি, এনভায়রনমেন্ট, কর্মসংস্থান, আমাদের যে বাংলাদেশের সবুজ বাংলাদেশ যেটা আমরা বলতাম, জি, আবার আমরা আন্ডার হিজ লিডারশিপ আমি মনে করি আমরা সবুজ বাংলাদেশ অতি সত্বর আমরা সবুজ বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমি আবার জাহিদুল করিম কোচির কাছে আসছি। আপনি তো গণমাধ্যম কর্মী হিসাবে দীর্ঘদিন গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণে কি পদক্ষেপ গ্রহণ
করছে এবং আরও কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন ভয়াবহ আকার ধারণ করেছিল। আজকে বর্তমান সরকার এসছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন কায়েম করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তা আমার বিশ্বাস তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতা যে আমাদের যে কাম্য, সেই স্বাধীনতাকে উনি নিশ্চিত করবেন। ইদানিং আপনারা জানেন যে চেষ্টা করছেন উনি বিভিন্ন রকম পলিসি নিয়ে, বিভিন্ন পলিসি মেকারদেরকে নিয়ে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা কাজ করছেন। তবে আমার বক্তব্য হচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মানেই আবার ওইটা নয় যে ওই আপনার অপশক্তি এসে টেলিভিশনে উল্টাপাল্টা কথা বলবেন। সে ব্যাপারে আমাদেরকে যারা আমাদের যে ফ্যাসিবাদ যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন তারা এসে স্বাধীনতার কথা বলবেন, আবার কাউকে উচ্ছ্বাসিত করবেন, এটার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে আমাদেরকে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী এবং উৎপাদনমুখী করতে সরকারের যে উদ্যোগ নিয়েছে সেগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন এবং আসলে আরও কি করা উচিত সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সব দিকে হাত দিয়েছেন, অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, আজকে যে স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য বিভাগে যে বাজেট অ্যালোকেশন এবার আমরা যা পেয়েছি বিগত 50 বছরও আমরা অনেক বাড়িয়েছে পাইনি এবং শিক্ষা ক্ষেত্রেও বাড়ানো হয়েছে, বাড়াইছে। তিনি নিজেই চান শিক্ষার একটা আমূল পরিবর্তন করা, ট্রেডিশনাল টাইপ অফ এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করে একটা নতুন শিক্ষা ব্যবস্থার, যেটার সাথে উচ্চশিক্ষা, তারপরে কর্মমুখী শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, যার যেটা প্রয়োজন, মানে আর্থিকভাবে তাকে যিনি যে শো করতে পারবেন তাকে সাহায্য দেওয়ার জন্য এখানে অ্যালোকেশন এখানে রাখছে। ইভেন কি বাইরে লেখাপড়া করার জন্য একজনকে 10 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়ার জন্য এখানে প্রভিশন রেখে দিচ্ছে। তারপরে আমাদের শিক্ষার সাথে খেলাধুলা, গান বাজনা, কালচার সবটাকে ইন্টিগ্রেট করে একটা ইন্টিগ্রেটেড জাতি হিসেবে রূপান্তরিত করা, এটা তার একটা ভিতরে মানে কাজ করতেছে। আমরা দোয়া করি যাতে তার স্বপ্নটা বাস্তবায়ন। শিক্ষামন্ত্রীও সেই উদ্যোগগুলো গ্রহণ করতেছে, যেহেতু তার পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। তখন আমরা দোয়া করি যাতে তিনি সাকসেসফুল হয়। সাকসেসফুলে আমরা নতুন একটা বাংলাদেশ ইনশাল্লাহ অতি সত্ত্বর আমরা দেখতে পাবো। এটা কোনো মুখের কথা নয়, বাস্তব ক্ষেত্রে তিনি সেটা দেখাইতেছেন। তারপরে স্বাস্থ্যের ক্ষেত্রে যে জিনিসটা করতেছেন উনি, ওনার স্বাস্থ্যমন্ত্রীর মতো ঘুম নেই, ওনার ঘুমাইতে পারেন না উনি। প্রত্যেক দিন একটা না এক জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। যে জাতি শিক্ষা, স্বাস্থ্য এবং ওই যে সামাজিক সুরক্ষা যেটাকে বলা হয়, যে সামাজিক তিনটাকে তিনি অত্যধিক গুরুত্ব আরোপ করতেছেন। আমরা এই যে সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ড এগুলো প্রদান করছে, তারপর ফার্মার্স কার্ড দিচ্ছে, এটা দিচ্ছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটা জিনিস আমি ভুলে যাই, তিনি একটা কথা বারবার বলতেন যে এটা আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এটা নিয়ে আমাদেরকে অনেক সমালোচনা করতো যে তোমাদের নেতা রাজনীতিকে ডিফিকাল্ট করে। আমি জিজ্ঞাসা করছি তাকে, স্যার হোয়াট ডাজ ইট মিন? যারা ঢাকা এবং এয়ার কন্ডিশন রুমে বসে রাজনীতি করত, এই রাজনীতি আর হবে না। অর্থাৎ এখন গ্রামে গঞ্জে গণমানুষের রাজনীতি ঘুরে বেড়ায়, সচক্ষে প্র্যাকটিক্যালি তাদের সমস্যা দেখবে, দেখার পরে এখানে এসে সিদ্ধান্ত নেবে। আজকে বাংলাদেশ সেই জায়গায় আছে। কেউ ঘরে বসে এখন রাজনীতি করতে পারে, রাজনীতি চেঞ্জ, মাল্টি ডেমোক্রেসি, তারপর পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন, সব কিছু তার মাধ্যমে হয়েছে। আর আরেকটা কথা, অর্থনৈতিক উদারীকরণ।
আর যে আমরা যে রেমিটেন্স পাই সেটা। বা আমাদের সেই গার্মেন্টস শিল্প, মধ্যপ্রাচ্যে যে রেমিটেন্স গার্মেন্টস শিল্প সব কিছু তার হাতে আরেকটা হাত আছে। স্যার আমরা আপনার কাছে আবার আসবো, আমি এখন চলে আসবো এই যে স্যার বলছিলেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা, সেগুলো বলছিলেন আপনি। এই সরকারের এই যে এই উদ্যোগগুলোকে, এই সামাজিক যে নিরাপত্তার যে উদ্যোগ, এইগুলো কিভাবে আপনি কিভাবে দেখেন এই উদ্যোগগুলোকে? আসলে সরকার তো আপনার বাজেট ঘোষণা করেছে, আপনারা দেখেছেন, বাজেটটা উচ্চবিলাসী। তবে বাংলাদেশের তরুণ সমাজ যেহেতু এখন উচ্চবিলাসী, সেই জন্য এই বাজেট ভালো এবং উদ্যোক্তাদের জন্য বাজেট অনেক কার্যকর হবে এবং তরুণ সমাজের প্রতি এটা এই কার্যকর। কৃষক কার্ড আপনারা জানেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটাতে বাস্তববাদী একটা কাজকর্ম, এটাতে সারা একটা ফ্যামিলির নিশ্চয়তা এসছেন। সে মাসে 2000 টাকা করে পাবেন, একটা ফ্যামিলি কার্ডে চাল ডাল পাবেন, এটা একটা আনন্দময় যোজন। ঠিক কৃষক কার্ডের কথা 42.5 লক্ষ কৃষক কার্ড দিচ্ছেন। এটা গ্রামীণ অর্থনীতির জন্য একটা বিশাল ব্যাপার। গ্রামের অর্থনীতি বাঁচলেই কিন্তু আমরা বাঁচব। তারপরে তো আপনারা অনেক আরও কাজ করেছেন উদ্যোক্তাদের জন্য এবং তরুণদের জন্য। উনি যেসব কাজ করেছেন সেটা বাংলাদেশ যে আপনার 2 লক্ষ প্রায় 60,000 কোটি টাকার আমরা ঋণের জর্জরিত, এর অর্ধেক ভাগ এনবিআর থেকে আসবে, অর্ধেক ভাগ বিভিন্নভাবে বিদেশি থেকে আসবে। আমাদেরকে এক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রীয় যেসব অপচয় সেগুলোকে ইমিডিয়েট, এটা শুধু না আপনারা বললেই হবে না, রাষ্ট্রীয় যেই অপচয় হচ্ছে, ইভেন ডিনার, লাঞ্চ, এবং বড় বড় বিয়ের ক্ষেত্রে কোটি কোটি টাকা করতে করতে, এগুলোর ক্ষেত্রে কন্ট্রোলিং যদি না করতে পারেন আপনি রাষ্ট্রের কোনো সুফল আসবে না। বর্তমান সরকার শুরুতেই বিশেষ করে এই যে ইরান, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালীতে এই সমস্যার কারণে যে তেলের দাম বৃদ্ধির ফলে সরকারের তরফ থেকে কিছু নির্দেশনা কিন্তু সরকার প্রথম 42,000 কোটি টাকা আপনাকে ভর্তুকি দিতে হচ্ছে। এই 42 কোটি টাকা আপনাকে যদি উদ্ধার করতে হয়, আপনাকে রাষ্ট্রীয় খাতের সমর্থ করার। আপনি কি মনে করেন স্যার এই যে সামগ্রিকভাবে সরকারের এই যে 100 দিন অতিক্রম করেছে সরকার, সেক্ষেত্রে তার নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কতটুকু এগিয়ে যাচ্ছে, এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি তো মনে করি সরকার ইজ ইন রাইট ট্র্যাক। রাইট ট্র্যাক এই জন্যে হালকাটা কমেছেন, উনি এটা কন্টিনিউ করতেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় প্রভাবে আমাদের সময় যে ডিসিরা ওনার পিছনে হাঁটতে চাইতেছে না, কারণ তার সাথে হাঁটি পারতো না। এক জায়গায় উনি বগুড়ে এক জায়গায় হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে বসার পরে পুকুরের মালিককে বলতেছে আমাকে একটা ডাব দাও, আমি খুব টায়ার্ড, ডাব গাছ নেই। তো বলে যে আপনার পুকুর, ডাব গাছ লাগালে আপনি কী ধরনের হলেন? আপনি আজকে বলেন যে এখানে ডাবের গাছ, ফল পাকারির গাছ এখানে আপনি লাগাবেন, বলেন, তাইলে আমি উঠবো না। অর্থাৎ উৎপাদনশীলতার অর্থনীতি এই যে এবং খাল খননের মধ্যে দিয়ে উনি একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় রক্ষা করার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। বাংলাদেশের বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার পূরণের ক্ষেত্রে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে আমরা দুজন আলোচক থেকে জানলাম। বিশেষ করে এই 5 বছরের যাত্রায় 100 দিনের যে এই নির্বাচনী ইশতেহার পূরণের ক্ষেত্রে কতটুকু তারা পারছেন সেটা আমরা আমাদের 2 অতিথি থেকে জানলাম। আমরা আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশে এই সরকারের মেয়াদে, 5 বছর মেয়াদে সরকার তার এই যে একটা বৈশ্বিক সংকট মোকাবেলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার, একটা লুণ্ঠিত অর্থনীতি যেটা আমরা পেয়েছি সেটাকে পুনরুদ্ধারের কাজে এগিয়ে যাবে এবং সরকার এই জনগণের যে স্বপ্ন একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, একটা উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদের সুন্দর আলোচনার জন্য এবং আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।